হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি। আগের ভিডিওতে পড়েছি এক্লেমসিয়া। অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি ডেফিনেশান কি? এইচবি লেভেল ইন প্রেগনেন্ট ওম্যান 11 g/dl অর লেস ইন্ডিকেটস প্রেজেন্ট অফ অ্যানিমিয়া। যদি প্রেগনেন্ট ওমেনের হিমোগ্লোবিন লেভেল অর্থাৎ এইচবি লেভেল যদি 11 g/dl বা তার থেকে কমে যায় তখন তাকে অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি বলে। নর্মাল কত? এইচবি লেভেল 12 to 14 g/dl। নেক্সট, অ্যানিমিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া অ্যান্ড প্যাথোলজিক্যাল অ্যানিমিয়া। ফিজিওলজিক্যাল অ্যানিমিয়ার মধ্যে দুটো আছে, নিউট্রিশনাল অ্যান্ড হেমারেজ। নিউট্রিশনের মধ্যে কি আছে? আয়রন ডেফিসিয়েন্সি, ভাইটামিন বি, ফলিক অ্যাসিড অ্যান্ড প্রোটিনের ডেফিসিয়েন্সির ফলে অ্যানিমিয়া হয়। হেমারেজের মধ্যে দুটো আছে, অ্যাকোয়ার্ড অ্যান্ড ক্রনিক। অ্যাকোয়ার্ডের মধ্যে আছে এপিএইচ অর্থাৎ অ্যান্টিপাটাম হেমারেজ, প্লাসেন্টা প্রিভিয়া অ্যান্ড অ্যাব্রোপসিও প্লাসেন্টার কারণে অ্যানিমিয়া হয়। নেক্সট, প্যাথোলজিক্যাল অ্যানিমিয়া। প্যাথোলজিক্যাল অ্যানিমিয়ার মধ্যে দুটো আছে, হিমোলাইটিক অ্যান্ড আদার অ্যানিমিয়া। হিমোলাইটিকের মধ্যে আছে অ্যাকোয়ার্ড অ্যান্ড হেরিডিটি। অ্যাকোয়ার্ডের মধ্যে কি আছে? ইনফেকশনের কারণে অ্যানিমিয়া হয়। আর হেরিডিটির মধ্যে আছে থ্যালাসেমিয়ার কারণে অ্যানিমিয়া হয়। নেক্সট, রিস্ক ফ্যাক্টর অফ অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি। ডিউরিং প্রেগনেন্সিতে যে অ্যানিমিয়া হয় তার রিস্ক ফ্যাক্টরগুলো কী কী? ফার্স্ট, ইফ এজ ইজ লেস দ্যান 18 ইয়ার্স অফ প্রেগনেন্সি, যদি প্রেগনেন্সি 18 বছর বয়সের কমে হয় সেই টাইমে অ্যানিমিয়া হয়। ইনসাফিসিয়েন্ট আয়রন রিচ ডায়েট, যদি মা আয়রন রিচ ডায়েট কম পরিমাণে ইনটেক করে তখন অ্যানিমিয়া হয়। মাল্টিপল প্রেগনেন্সি যদি থাকে, ব্লিডিং প্রেগনেন্সি যদি থাকে, ফল্টি ডায়েট হ্যাবিট অর্থাৎ যে খাবারে আয়রন আছে ওই খাবার যদি মা অ্যাভয়েড করে তাহলে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। মর্নিং সিকনেস অর্থাৎ মর্নিংয়ের টাইমে বমিটিংয়ের ফিলস মা করে, তাই ওই টাইমে যদি মা ফুড ইনটেক ঠিকমতো না করে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট, অ্যানিমিয়া বিফোর প্রেগনেন্সি যদি হয়, ক্রনিক ম্যালেরিয়ার কারণে, ইন্ডাস্ট্রিয়াল ইনফেকশান, লাস্ট ডেফিসিয়েন্সি অফ ভাইটামিন বি12 অ্যান্ড ফলিক অ্যাসিডের কারণে অ্যানিমিয়া হয়। নেক্সট, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কি? ইট মে অকার্স ডিউ টু ইনঅ্যাডুকেট ইনটেক অফ আয়রন অর ডিক্রিজ আয়রন অ্যাবজর্পশান অ্যান্ড এক্সেসিভ লস অফ আয়রন। যদি সঠিক পরিমাণে আয়রন ইনটেক না করে এবং শরীরে যদি আয়রনের অ্যাবজর্পশান ডিক্রিজ হয়ে যায় এবং অধিক পরিমাণে যদি আয়রন লস হয় সেই টাইমে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ঘটে। নেক্সট, কজ অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ইনক্রিজ আয়রন ডিমান্ড, বডি যদি প্রচুর পরিমাণে আয়রনের ডিমান্ড করে, পোর ইনটেক অফ ডায়েটারি আয়রন, ইনঅ্যাডুকেট অ্যাবজর্পশান অফ আয়রন, ফল্টি ডায়েট হ্যাবিটস, মাল্টিপল প্রেগনেন্সি, মায়ের এজ যদি 18 বছরের থেকে কম হয় এবং সেই টাইমে যদি প্রেগনেন্সি হয়, ভাজাইনাল ব্লিডিং, এইসবের কারণে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। নেক্সট, সাইন অ্যান্ড সিমটমস। সাইন অ্যান্ড সিমটমসের মধ্যে আমরা কি কি লক্ষ্য করতে পারি? মায়ের মধ্যে কি কি পরিবর্তন হয়? ফার্স্ট, ইওলস অফ দ্য স্কিন, মিউকাস মেমব্রান অ্যান্ড স্ক্লেরা। স্কিন, মিউকাস মেমব্রান এবং চোখের স্ক্লেরার রং ইওলোস হয়ে যায়, হলুদ কালার হয়ে যায়। মাকে উইকনেস দেখায়, ফ্যাটিক, ক্লান্ত হয়ে যায় অল্পতেই। আর কি? নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, ফান্টিং হয় মানে অজ্ঞান হওয়ার সম্ভাবনা থাকে। টিনাইটিস অর্থাৎ কানের কাছে বঁ বঁ একটা আওয়াজ তৈরি হয়। পালপিটেশন ঘটে। আঙ্গুলার স্টোমাটাইটিস অর্থাৎ ঠোঁটের দুপাশে ক্র্যাক হয়ে যায়। পাইকা, নন নিউট্রেটিক সাবস্ট্যান্স। পাইকা বলতে ওই টাইমে মা
মানে মাটি, অর্থাৎ মাটিকে খাবে, মানে নন নিউট্রিয়েন্ট সাবস্টেন্সগুলো খাওয়ার ইচ্ছা জাগে ওই টাইমে, এটাকে বলা হচ্ছে পাইকা। তারপরে কি, গ্লুসাইটিস, ইনফলমেশন অফ টাং, প্লুরাইটিস, ইনফলমেশন অফ লাইনিং অফ লাংস, ইনসোমিয়া, ল্যাক অফ স্লিপ এবং নেল ক্র্যাকিং, নখগুলো কামড়াতে থাকবে। নেক্সট, ডায়াগনোসিস, কিভাবে ডায়াগনোসিস করব, হিস্ট্রি কালেক্ট করব, ফিজিক্যাল এক্সামিনেশান করব, কমপ্লিট ব্লাড কাউন্ট করব, এমসিভি দেখব অর্থাৎ আরবিসির সাইজ দেখব, এমসিএইচসি করব যেখানে হিমোগ্লোবিন কতটা পরিমাণ আছে তা জানার জন্য, বোন ম্যারো এক্সামিনেশান করব, কারণ কি বোনেতেই আরবিসি প্রেজেন্ট থাকে, তাই বোন ম্যারো এক্সামিনেশান করব। নেক্সট, রিস্ক অফ অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি, অ্যানিমিয়া হলে প্রেগনেন্সিতে কী কী রিস্ক ঘটতে পারে, প্রিএক্লেমসিয়া হবে, হাই প্রেশার হবে মায়ের, প্রিটার্ম লেবার হবে, ইনফেকশানের সম্ভাবনা বাড়বে, শক হওয়ার সম্ভাবনা বাড়বে, পোস্টপার্টাম হেমারেজ হবে, পিউপেরিয়াল সেপসিস ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকবে, আইইউজিআর হওয়ার সম্ভাবনা থাকবে, এলবিডাব্লিউ বেবি হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট, ম্যানেজমেন্ট কিভাবে করব অ্যানিমিয়াকে, মাকে প্রথম হসপিটালে অ্যাডমিট করব, তারপর তাকে কন্টিনিউয়াস মনিটরিংয়ের মধ্যে রাখবো, প্রপার ট্রিটমেন্ট প্রোভাইড করব। আর যদি মাইল্ড অ্যানিমিয়া হয় তাহলে মাকে হসপিটালে অ্যাডমিট করার কোনো প্রয়োজন নেই। ট্রিটমেন্টকে এখানে 3টা পার্টে ভাগ করা হয়েছে। জেনারেল ম্যানেজমেন্ট ফার্স্ট, যেখানে মাকে বলবো আয়রন রিচ ডায়েট যেন সে ইনটেক করে, গ্রিন লিফি ভেজিটেবল যেন খায়, বেশি করে যেন গুড় খায়, গুড়েতে আয়রন থাকে, হেলথ এডুকেশান প্রোভাইড করব মাকে এবং তার ফ্যামিলিকে, ইমোশনাল সাপোর্ট প্রোভাইড করব ওই মাকে যে মায়ের অ্যানিমিয়া হয়েছে, আয়রন থেরাপি প্রোভাইড করব যেখানে ওরাল রুটে আইভি বা আইএম দিতে পারি, ওরাল রুটেও দিতে পারি, আইভিতেও দিতে পারি, আইএমেও দিতে পারি। কত 200 mg পার ডে ড্রাগ মেডিসিন দেব, ফেরাস গ্লুকানেট, ফেরার সাকসিনেট এবং ইঞ্জেকশান দেব আয়রন ডেক্সট্রারন, DEXTRAN প্রোভাইড করবো মাকে। ব্লাড ট্রান্সফিউশন করব মাকে, প্রথম ব্লাড গ্রুপটা দেখে নেব, তারপর ব্লাড প্রোভাইড করব ওই অ্যানিমিয়া পেশেন্টকে। নেক্সট, নার্সিং ম্যানেজমেন্ট কি দেব, পেশেন্টের কন্ডিশানকে প্রথম অ্যাসেস করব, দেখব হেলথ হিস্ট্রি নেব, ভাইটাল সাইন্স চেক করব, ব্রিথিং প্যাটার্নটাকে অবজার্ভ করব, নিউট্রিশনাল লেভেলটাকে দেখব, স্কিনের কালারটা অবজার্ভ করব, সাইকোলজিক্যাল সাপোর্ট প্রোভাইড করব মাকে, কারণ কি অ্যাংজাইটি যদি থাকে ওই অ্যাংজাইটিকে কমানোর জন্য, অ্যানিমিয়া সম্বন্ধে রিগার্ডিং নলেজ প্রোভাইড করব মাকে, মোটিভেট করব মাকে যাতে সে নিউট্রিটিভ ডায়েট, সাফিসিয়েন্ট ফ্লুইড ইনটেক করে, এই ফ্লুইডের মধ্যে আছে ওয়াটার, জুস, মিল্ক এক্সেট্রা। আশা করি আজকের ভিডিওতে তোমরা অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।